নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ সকালে একেবারে ডাস্টিং দিয়েই ভিডিও স্টার্ট করলাম। ডাইনিং টেবিলের ওপর এরকম একটা ট্রের মধ্যে জলের বোতলগুলো রাখা থাকে। প্রতিদিন সকালে ডাইনিং টেবিলটা ভেজা ওয়াইপ দিয়ে মুছে নিলেও এই ট্রেটা রেগুলার মোছা হয় না। তাই আজকে প্রথমেই জলের বোতলগুলো সব নামিয়ে ট্রেটা ভালো করে মুছে নিলাম। এবার জলের বোতলগুলো সাজিয়ে রেখে পুরো টেবিলটাই মুছে নেব। আরও কিছু ফাঁকা জলের বোতল আছে, সেগুলো জল ভরে রাখবো। সকাল সকাল এই জল ভরার কাজটা কমপ্লিট করে নিই। আর যা গরম পড়েছে, জলও লাগে প্রচুর। আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 5:45 বেজে গেছে। আমার স্নান পুজো কমপ্লিট। সকাল সকাল ঘুম থেকে উঠে শান্ত মনে শান্ত পরিবেশে আগে পুজোটা দিয়ে নিই। হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে। ওরা ওঠার আগে চেষ্টা করি ঘরের যতটা কাজ করে নেওয়া যায়। সবাই উঠে গেলে এ বলবে ওটা দাও, ও বলবে ওটা দাও, তারপরে খেতে দিতে হবে। তাই এই সময় এক মনে অনেকটা কাজ করে নিই। এক মনে কাজ করলে কাজগুলো পারফেক্ট হয় আর তাড়াতাড়ি হয়। এই ওয়ার্ড্রপের ওপরটাও একটু ভালো করে মুছে নিচ্ছি, সাথে গাছগুলোতেও অল্প করে জল দিয়ে দেবো। এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোতে খুব বেশি জল প্রয়োজন পড়ে না। স্নেক প্ল্যান্টটায় পাতাগুলো দেখি ধুলো পড়েছে, তাই স্নেক প্ল্যান্টে খুব অল্প জল লাগে, তো বেশি জলে গাছের গোড়া নষ্ট হয়ে যায়। তাই পাতাগুলো একটু মুছে নিলাম। এখন পাতাগুলো বেশ চকচক করছে আর দেখতেও ভালো লাগছে। কিছু কিছু ইনডোর প্লান্ট আছে যেগুলো প্রচুর অক্সিজেন দেয়। এগুলো ঘরে রাখা খুবই ভালো, বিশেষ করে এসি রুমে। আর এয়ারটাকে এরা পিউরিফাই করে। এই গরমে যেই রুমগুলোতে জানলা দরজা বেশি বন্ধ থাকে, সেই রুমে এই গাছগুলো থাকা ভালো। তাছাড়া যে কোনো ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে একটা গাছ থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। ভেজা কাপড় দিয়ে ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি। ঘরে এটা ওটা সব কিছু পরিষ্কার করতে গিয়ে মাঝে মাঝে কিছু জিনিস চোখের আড়াল হয়ে যায়। মাঝে মাঝে চেয়ারগুলো ব্যালকনিতে নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। যে জিনিসগুলোতে যত বেশি গ্যাপ বা ডিজাইন থাকে, সেই জিনিসে দেখবেন তত বেশি ময়লা হয়। এগুলো অবশ্য রোজ দিন পরিষ্কার করি না। যাই হোক, দেখুন বেশ ভালোই ধুলো জমেছে। আর ডিপ কালার তো, অল্প হলেই ময়লাগুলো বোঝা যায়। একটা একটা করে সব চেয়ারগুলো ভালো করে মুছে রাখছি, সাথে কাপড়টাও বারবার করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা ময়লা হয়েছে। দূর থেকে দেখে তো পরিষ্কারই মনে হয়। সকালে বাসি রান্নাঘর মুছে নিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়েছি, আর তখনই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুটা ডাস্টিং করে তারপরে একটা কাঁঠালি কলা, একটা ডিম সিদ্ধ, সাথে কটা কাঁচা ছোলা খেয়ে নেব। সকালে ঘুম থেকে ওঠার পর খুব বেশিক্ষণ এমটি স্টমাকে থাকাটা উচিত না। যাই হোক, তবে মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আর সে সমস্ত অত মানা যায় না, তাহলে না ওই গ্যাসের সমস্যা হয়। এদিকে রীতা গৌতমী আইডি থেকে আমাকে লিখেছে, তুমি রোজ কত সকালে ঘুম থেকে উঠে পড়ো, অনেক ভালো লাগলো প্রতিদিনের মতো। কি বলতো, চেষ্টা তো করি 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে, তবে রোজ দিন সম্ভব হয় না। রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 11টা বা কখনো তার একটু বেশি হয়ে যায়। আবার দুপুরে রোজ দিন ঠিক মতো ঘুম হয় না। তাই খুব বেশি দেরি হলেও ওই সকাল 6টার মধ্যে উঠেই পড়ি। আর রেগুলার একই টাইমে ওঠার জন্য এখন না অটোমেটিক ঘুম ভেঙেই যায়। অনেকেই আছে অনেক রাত পর্যন্ত জাগতে পারে, এটা আমি কোনো দিনই পারি না। যত ভোরবেলা ওঠার দরকার ঠিক উঠে পড়বো, তাও আবার অ্যালার্ম ছাড়া। তবে রাত জাগতে খুব কষ্ট হয়। অ্যালার্ম ছাড়া বললাম এই কারণে, অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে আমার আবার মাথা ব্যথা করে। এতক্ষণে ঘরের অনেক কাজ হয়ে গেছে, ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করা হয়ে গেছে। এখন এই তো হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঠিক করে নিচ্ছি। আজকে এই পাশ বালিশ আর ওই ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেব। হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, অফিসে যায়নি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। না হলে সেও ওই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে। তারপর ফ্রেশ হয়ে স্নান করে তুলসী মন্দিরে জল দিয়ে রেডি হয়ে ওই 6টা 40 নাগাদ অফিসে চলে যায়। তখন আবার আমার বিছানাটা আগে ক্লিন করা হয়ে যায়। চেষ্টা করি যে যখনই ঘুম থেকে উঠুক না কেন আগে বিছানাটা ক্লিন করতে। বিছানাটা একটা ঘরের অর্ধেক জায়গা জুড়ে থাকে। বিছানা ক্লিন হলেই মনে হয় যে ঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেরও বেশ ভালো লাগে। এরই মধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে। ওকে সকালের খাবারটা দিয়ে ওর ঘরটাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে বলতে খুব একটা অগোছালো থাকে না, ওই বিছানাটা পরিষ্কার করা আর ডাস্টিং করা। তারপর অফ ক্যামেরায় ঝটপট করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই তো ঘরগুলো সব মুছে নেব।
এই গরমে একটানা সকাল থেকে ঘরের কাজ করেই চলেছি। সকালের দিকে একটু কাজে ফাঁকি দিলে পরে এক হাতে সব কাজ সামলে উঠতে একটু অসুবিধে হয়ে যায়। তবে এতগুলো ঘর, রান্নাঘর, ডাইনিং রুম সব জায়গা ঝাড় দিতে গিয়ে একটু হাঁপিয়ে উঠি। তার সাথে তো আবার ঘর মোছা থাকে। ঘর মুছে বেশ হাঁপিয়ে যাই, তখন জাস্ট ওই 5 মিনিট একটু রেস্ট নিই। তাও আমি বলবো এক হাতে কাজ করার অনেক শান্তি। সমস্ত কাজ টাইম টু টাইম হয়ে যায়, কারো ভরসায় থাকতে হয় না বা কারো জন্য অপেক্ষায় থাকতে হয় না। আর দেখা যায় নিজে যদি একদিন কম কাজও করি তাও ঘরবাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘরের যে কোনো কাজ করলেই হলো না, কাজগুলো ভালোবেসে করার চেষ্টা করি। কাজগুলো যদি একবারে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, সেই জায়গা অপরিষ্কার কম হয়, অগোছালোও কম হয়। এখন সিম্পল আলুর তরকারি করছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। ঝটপট করে একেবারে প্রেশার কুকারে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে বাঙালির সিম্পল টেস্টি আলুর তরকারিটা করছি। জাস্ট একটা সিটি দিয়েছি। এদিকে ময়দাটা আগেই মেখে ঢেকে রেখেছিলাম। শুধু ময়দা না, এর মধ্যে আটা ময়দা দুটোই আছে। ঘি দিয়ে 3টে পরোটা ভেজে নেব। এই পরোটা আলুর তরকারি দিয়ে সোনা আজকে টিফিনে নিয়ে যাবে। পরোটা রিফাইন্ড অয়েলের থেকে ঘি দিয়ে ভাজলে ভীষণ ভালো হয়। সেই দুপুরে টিফিনে পরোটা খাবে, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। ঘি দিয়ে বেশ কড়া করে ভেজে দিলে বেশ ভালো হয়। আর লুচি, চাউমিন, ঝাল সুজি এগুলো ছাড়া আমি ঘরে একদমই রিফাইন্ড অয়েল ইউজ করি না বললেই চলে। ময়দাও খুব কমই খাই। যাই হোক, যতটা পারি সাদা জিনিস অ্যাভয়েড করি। পুরো পারি না, তবে আস্তে আস্তে চেষ্টা করছি। এদিকে তরকারিটাও রেডি। আর একটা একটা করে বেশ সুন্দর করে 3টে পরোটা ঘি দিয়ে ভেজে নিলাম। একটু ঠান্ডা হবার পর সেগুলো আবার পিস পিস করে টিফিন বক্সে ভরে দেব। এইভাবে একটু পিস পিস করে দিলে কলেজে সবাই মিলে খেলে না বেশ সুবিধা হয়। সকালে হাজব্যান্ড আবার ভাত খায়, লুচি পরোটা খুব একটা পছন্দ করে না, তাই একটু আলু আর পটল ভেজে নিচ্ছি। ওদিকে ভাতটাও হয়ে গেছে। সকালবেলা গরম গরম ভাত, আলু ভাজা আর পটল ভাজা দিয়ে দেবো। পরোটা খেলে একেবারে হয়ে যেত, পরে না হয় ভাতটা বসাতাম। যাই হোক, এরপরে হাজব্যান্ডকেও ভাতটা দিয়ে দেবো। হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই সকাল 10টা নাগাদ ওই সব বাসনগুলো আগে সব মেজে ধুয়ে নেব। পরোটা করেছি, বেলনি চাকি সহ অনেক বাসন হয়েছে। সব কিছু মেজে ধুয়ে নিয়ে সিঙ্কটাকে ফাঁকা করে তারপরে আবার দুপুরে রান্না জোগাড় করব। গ্যাস ওভেনটাও একটু হালকা করে মুছে নিয়েছি। ওই রকম ছড়ানো ছিটানো অবস্থায় একদমই রান্না করতে পারি না। রান্না কেন, রান্নাঘরের কোনো কাজই করতে পারি না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে দেখা যায় যে পরের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে ভাবে যে একবারে খুব তাড়া না থাকলে রান্নাটা কমপ্লিট করে নিই, না হলে দেরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি গড়পড়তায় কিন্তু একই টাইম লাগে, বরঞ্চ রান্নাঘর পরিষ্কার থাকলে ঠান্ডা মাথায় রান্নাটাও ভালো হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর ফ্রিজে ছিল বেশ বড় 2 পিস রুই মাছ। সেই রুই মাছটাই পেঁয়াজ রসুন দিয়ে মাছের কালিয়া মতো করছি। 2 পিস রুই মাছকে মাঝখান দিয়ে কেটে সেটা আবার 4 পিস করেছি। এই তো মাছের কালিয়াটাও হয়ে গেছে। নামানোর আগে দিলাম খুব অল্প পরিমাণে ধনেপাতা। ব্যাস, এই তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর দেখতে আরও বেশি লোভনীয় হয়েছিল। সত্যি কথা বলতে খেতেও দুর্দান্ত হয়েছিল। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এইরকম মাছ কেটে ছোট করা বা ডিম ভাগ করে অর্ধেক খাওয়া এইসব চলতেই থাকে। তবে বর্তমান সময় থেকে আমাদের ছোটবেলার টাইমে এই জিনিসগুলো আরও বেশি হতো। তখন ভাগাভাগি করে খাওয়া দাওয়ার আনন্দটাই ছিল আলাদা। গাছের থেকে একটা ছোট কাঁচা আম বা পেয়ারা সেটাও ভাগ করে খাওয়ায় ভীষণ শান্তি ছিল। কথায় আছে না, যে যতই বড় হোক না কেন, সে টাকা পয়সার দিক দিয়ে হোক বা বয়সের দিক দিয়ে, একদিন হলেও সে ভাবে যে আমাদের ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। দেখুন তো, কথা বলতে বলতে ছোটবেলার কথায় চলে গেলাম। বর্তমানে তো ফিরতেই হবে। আর বর্তমানে আছে শুধু কাজ আর কাজ। একমাত্র কাজই পারে অনেকটা দুঃখ, কষ্ট, টেনশন থেকে রিলিফ দিতে। সকাল থেকে ঘরের অনেক কাজ করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। এবার সবশেষে রান্নাবান্নার পর রান্নাঘর পরিষ্কারের কাজটা প্রতিদিন করতেই হয়।
সকাল থেকে এক পদ দুপদ করে টুকটুক করে রান্না চলতেই থাকে, সাথে আরও তো কাজ থাকে রান্নাঘরে। তাই ভালো করে গ্যাস ওভেন রান্নাঘর ক্লিন করতেই হয়। ডিটারজেন্ট দিয়ে স্কচব্রাইট দিয়ে প্রথমে গ্যাস ওভেন, কাউন্টার টপ, পাশের টাইলসগুলো সব পরিষ্কার করি যাতে কোথাও এতটুকু তেল চিটে না থাকে। তারপর ভেজা ওয়াইপ দিয়ে সব কিছু মুছে নিচ্ছি। ওয়াইপটা বারবার করে ধুয়ে নিই। রান্নার সময় যতই ঢেকে ঢেকে সাবধানে রান্না করি না কেন, তেল তো ছিটেই যায়। আবার অনেক সময় সামান্য তেল ছিটে নিচেও পড়ে। এর জন্য নিচে আমার সবসময় একটা ভালো কার্পেট পাতা থাকে, না হলে টাইলসে পড়লে না সেটা পায়ে পায়ে আবার সব ঘর তেল তেল হয়ে যায়। একবার ঘর মোছার পর আবার ঘর মুছতে ইচ্ছে করে না। আমি সবসময় গ্যাস ওভেন পরিষ্কার করে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিই। এতে গ্যাস ওভেন ভীষণ চকচক করে। রান্নাবান্নার পর প্রতিদিন প্রথমে যে কন্টেনারগুলো রেগুলার ইউজ করি সেগুলো ভালো করে মুছে নিই। তারপর সমস্ত বাসন মেজে ধুয়ে জল ঝরতে রেখে দিই। তারপর গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করি, সাথে সিঙ্কটাও মেজে নিই। ততক্ষণে সব বাসনের জল ঝরে যায়। তারপর গ্যাসের ওপরের যে স্ট্যান্ড মতো থাকে সেগুলোও লাগিয়ে দিই। বাসনগুলো সব মুছে জায়গা মতো গুছিয়ে নিই। এই তো রান্নাঘর আমার পুরো পরিষ্কার আর বাসনগুলো গোছানো কমপ্লিট। এদিকে ব্যালকনিতে গিয়ে দেখি সকালে যে বেড কাভার দুটো কেচে দিয়েছিলাম, সাথে আরও কটা জামা কাপড়, সব কিছু ততক্ষণে শুকিয়ে গেছে। আর স্নানে যাবার আগে সব কিছু ভাঁজ করে জায়গা মতো রেখে তারপরে স্নানে যাব। অনেক সকালে ঘুম থেকে উঠি তো, তাই চেষ্টা করি 12টা থেকে 12:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে। আর সকালে পুজোটা করে নিই, তাই স্নান করে খুব বেশি সময় লাগবে না। তবে মাঝে মাঝে বাথরুম পরিষ্কার করার থাকলে তখন আবার একটু দেরি হয়। প্রতিদিন এইভাবে আমি একা হাতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার পাশাপাশি রান্নাঘরও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর স্নান করার পর ওই গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি যখন দেখি ভীষণ শান্তি লাগে। এই তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন একটু স্কিন কেয়ার করে স্নানে চলে যাব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।